তাহলে বেস্ট হোস্ট, এটা হইতেছে ওই ওয়েবসাইটটা বেস্ট হোস্ট ডট সিসি, ফ্রি হোস্টিং দেয় ওনারা বলে। সাইন আপ করতে হবে, ইউজার নেম দিব একটা, পাসওয়ার্ড দিয়ে দিই। একটা ইমেল পাঠাবে বলছে আর কি। না এখনো আসে নাই। ভাই এখানে কি আগে সাইন আপ করতে হবে? হ্যাঁ আগে সাইন আপ করতে হবে। ও আচ্ছা, এই জন্যই তো আমি তো বলি। মাথায় নষ্ট, আমি তো অন্য ইমেলে ঢুকে বসে আছি। ও সেটাতে তো আসে নাই। ও আসছে, স্পাম বক্সে আসছে আর কি।
ভাইয়া এটার সাইড ক্যাটাগরি কি হবে সাইন আপে? সাইট ক্যাটাগরি চাইতেছে, ও পার্সোনাল দিবেন। জি পার্সোনাল। চ্যাট বক্সে দিয়ে দেয় এটা। ও আচ্ছা, এটা তো লিঙ্ক না, লিঙ্কটা দিয়ে দেয়। এই সি প্যানেল ইউজার নেম দিছে, পাসওয়ার্ড দিছে। পাসওয়ার্ড তো দেখাই যায় না। ও আচ্ছা, পাসওয়ার্ড আমি যেটা দিছি ওইটাই তাহলে সম্ভবত। এটা হইতেছে ইউজার নেম সি প্যানেল, আর এটা হইতেছে ওয়েবসাইটের ইউআরএল। সেটা সি প্যানেলে ঢুকি দেখি আছে কিনা। সি প্যানেল নাই, এটা তো সি প্যানেল। এই যে সি প্যানেল, এখান থেকে ঢুকতে হবে ভালো। ইউজার নেম এটা, আর পাসওয়ার্ড আমি যেটা দিছি এটাই। পাসওয়ার্ড কি ভুল হলো তাহলে? ও আচ্ছা, পাসওয়ার্ড এখানে দিয়ে দিছে, এই জন্য তো বলি। এই যে সি প্যানেল চলে আসছে। সাবডোমেনের ভিতরে গিয়ে দেখি কি কি আছে। সাবডোমেন নাই। সাবডোমেন ক্রিয়েট করা যাবে, সমস্যা নেই। বেস্ট ওয়েব সিসি, এটা দিয়ে একটা সাবডোমেন ক্রিয়েট করি। ব্লগ ক্রিয়েট, ক্রিয়েট হয়ে গেল। এখন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে ফেলি সফটওয়্যারগুলো থেকে। কি হলো, আটকে গেল? বেরোতে গেলাম সি প্যানেল থেকে।
Connection is not secure যাইতেছে। ডাটা ক্লিয়ার করতে গেছিলাম, পরে আর কি লাইন চলে গেছিল এই জন্য। এখানে এসএসএল সার্টিফিকেট দিতে হবে, না হলে হবে না। তবে এসএসএল সার্টিফিকেটটা নাই। ফ্রি এসএসএল ব্যবহার করতে পারেন এই জন্য। ফ্রি এসএসএল, এসএসএল ভাই ফার্স্ট। কিসের সার্টিফিকেট?
এই যে এখানে যে নট সিকিউর দেখাইতেছে না, এটার জন্য প্রবলেম হইতাছে ঢোকার জন্য। এই জন্য এসএসএল সার্টিফিকেট যে আছে না, তালা, এই যে এটা বানানোর জন্য এই সাইটে আসবেন, ssl4free.com। পরে এখানে এসে আপনার যে ওয়েবসাইট ডোমেনটা এটা এখানে দিবেন, এই যে blog.base.cc, এটা দেওয়ার পরে ক্রিয়েট ফ্রি এসএসএল দিবেন। ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করে পরে এখানে যা যা করতে বলবে এগুলো করবেন, তাহলে হয়ে যাবে। পরে সার্টিফিকেট যে দিবে ওই সার্টিফিকেটটা এখানে প্রাইভেট কি দিবেন, এখানে সিএসআর দিবেন, সার্টিফিকেট দিবেন। দেওয়ার পরে আপলোড সার্টিফিকেট, তারপর এটা সাইটের ভিতরে দেখবেন যে এটা এসএসএল সার্টিফিকেট হয়ে গেছে। এই যে এটা অলরেডি ব্যবহার করতেছি আমরা সাবডোমেন, কিন্তু এটাতে ঢুকতেছে না। হ্যাঁ, এই যে ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়েছে, ঢুকছে। এখন ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেলে ঢুকতেছে, এটা ও ঢুকতেছে না। ডব্লিউপি অ্যাডমিন দিয়ে দেখি। এই যে যায় না। সাইট বিল্ডার দিয়ে তৈরি করা যায় এখানে। সি নেম রেকর্ডস আছে এটাতে, আচ্ছা আচ্ছা। পিএনএস, আচ্ছা এটা আপনারা বাসায় নিজেরা চেষ্টা করে দেখেন যে পারেন কিনা। অ্যাকাউন্ট কিভাবে খুলতে হবে এটা তো দেখালাম। ইমেলে আপনার ওনারা সবকিছু দিয়ে দেবে, যেখানে পাসওয়ার্ড টাসওয়ার্ড। এটা হইতেছে সি প্যানেলের ইউজার নেম, এটা হইতেছে সি প্যানেলের পাসওয়ার্ড। ও আচ্ছা, এখানে আমি যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি তখন এখানে এইচটিটিপি দিছি, কিন্তু ওনাদের তো কোনো এসএসএল সার্টিফিকেট নাই। এই জন্য এখানে এইচটিটিপিএস দেওয়া যাবে না, এইচটিটিপি দিয়ে করতে হবে। তাহলে এবার হতে পারে, সমস্যা নেই, বুঝতে পারছি। ওনাদের যে এসএসএল সার্টিফিকেট নাই, এই জন্য এইচটিটিপি দিয়ে আমাদের ওয়েবসাইটটা তৈরি করতে হবে। এই ইনস্টলেশনে যাব, তারপর এটা ডিলিট করে দিব। এইটা ইনস্টল করছিলাম, এটা ডিলিট করে দিতে হবে। ইনস্টল নাও, আবার প্রথম থেকে করি। এখানে এইচটিটিপিএস দেওয়া যাবে না, এইচটিটিপি দিতে হবে। আর ব্লগ ডট বেস্ট এটা দেওয়া যাবে, সমস্যা নেই, যা আছে তাই থাক। পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিই, এখানে যেটা আছে এটা দিয়ে দেবো। আর এটা দিব অ্যাডমিন, যা আছে তাই ইনস্টল দিয়ে দেখি হয় কিনা।
হ্যাঁ, এখন কাজ হয়েছে, এই যে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে আসছে, সবই আছে ওয়ার্ডপ্রেসের মতোই। তো এখানে কাজ করতে পারবেন, আপনার সমস্যা নেই। তাহলে এখানে সবাই প্র্যাকটিসের জন্য অ্যাকাউন্ট খুলে ফেলেন, তারপর তৈরি করে শুরু করেন ওয়েবসাইট। আর ওনাদের ইমেলটা স্প্যাম বক্সে চলে আসলে তখন স্প্যাম বক্স চেক করে অ্যাক্টিভেশন করে দিবেন। আর রিপোর্ট নট স্প্যাম দিবেন, তাহলে এরপর থেকে সব ইমেল ইনবক্সে যাবে। তাহলে এখন আমাদের আগের সাইট যেটা আছে ওইটা নিয়ে কাজ করি, ওইটা তো অনেকখানি হয়েছে মোটামুটি। সাইটের নাম হইতেছে রিমোশন। ফাইজুল বাড়ি ভাই, এগোইতে পারছেন আপনি? ভাই আমি ওইখানে স্টপ রাখছি, জাস্ট জাস্ট সাইন আপ করে রাখছি। কোনখানে আপনি আটকে গেছেন ভাই? ভাই মেইল আসছে, তা ওই মেইল পর্যন্ত আটকে রাখছি আর কি। ও, অ্যাক্টিভেশন করে দেন, মেল আসছে যে ওখানে মেল পাইছেন না, এখানে অ্যাক্টিভেশন করে দেন। হ্যাঁ, মেইলের মধ্যে সি প্যানেলের অনেকগুলা পাসওয়ার্ড দিছে। তাহলে তো হয়েছে, আপনার সি প্যানেলের পাসওয়ার্ড পেয়ে গেছেন এখন। জি ভাই। তাহলে এটা দেখি ইভেন্ট ডট এটার ভিতরে কাজ করে।
তো এখানে এই প্লাগইনগুলোর অ্যাড্রেস, প্লাগইনগুলোর নাম আমি বলে দিছি কালকে আপনাদের। তার ভিতরে আজকে দেখাবো প্রথমে ওয়ার্ডপ্রেস সিকিউরিটি। এটা ইনস্টল দেওয়ার জন্য যেতে হবে প্লাগইনে, সেখানে অ্যাড নিউ, এখন সার্চ দিতে হবে ওয়ার্ডপ্রেস লিখে। আসে নাই। এই ওয়ার্ডপ্রেস আসছে, ওয়ার্ডপ্রেস সিকিউরিটি অ্যান্ড ফায়ারওয়াল। ওয়ার্ডপ্রেস সাইটটা আসলে তেমন একটা সিকিউর করা যায় না, কিন্তু এটা ইচ্ছা করলে আপনি এইসব প্লাগইন দিয়ে ভালোই সিকিউর করতে পারেন। মোটামুটি আপনার এইসব প্লাগইন দিয়ে যদি সিকিউর করে রাখেন, নর্মাল হ্যাকাররা কখনো সাইট হ্যাক করতে পারবে না। হাই কোয়ালিটি হ্যাকার লাগবে। আর আপনার এইসব সাইট হ্যাক করতে গেলে হাই কোয়ালিটি হ্যাকাররা হ্যাক করবেও না ওরকম এত কষ্ট করে। তো এটাই দেখাইতেছি যে ওয়ার্ডপ্রেস সাইটটা কিভাবে আপনি একটা প্লাগইনের মাধ্যমে সিকিউর করতে পারেন, যাতে কোনো হ্যাকার কোনো অ্যাটাক করতে না পারে আপনার সাইটের উপরে। যখন প্লাগইনসটা আপনি ইনস্টল করবেন ওয়ার্ডপ্রেস সিকিউরিটি, তারপর এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে আপনার, এটা টিক চিহ্ন দিতে হবে, আর এখানে নো দিতে হবে। এখানে যে নিউজ পাঠাবে কিনা জিজ্ঞেস করছে, এই জন্য নো দিলাম, কন্টিনিউ। আর এখানে প্রিমিয়াম ভার্সন লাইসেন্স তো নাই, তাহলে নো থ্যাঙ্কস, ফ্রি ভার্সনই চালাই। এই যে ওয়ার্ডপ্রেস সিকিউরিটি। এখন ওয়ার্ডপ্রেস সাইটটা আপনি সিকিউর করে রাখার জন্য সবার প্রথমে যে কাজটা করতে হবে, ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস ভার্সন যেটা আছে বর্তমানে 5 পয়েন্ট কত জানি এখানে দেয়া আছে। ওয়ার্ডপ্রেস ভার্সনটা মাঝে মাঝে আপডেট চাইবে, তো আপডেট চাইলে দিয়ে দিবেন আপডেটটা। এখানে সবসময় যে ড্যাশবোর্ড থেকে আপডেটে খেয়াল রাখবেন যে আপডেটে কি লেখা আছে। এখানে দুইটা প্লাগইন আপডেট করতে বলতেছে, তো এই দুইটা প্লাগইন ফ্রি প্লাগইন, সমস্যা নাই, এগুলো আপডেট করে দিতেই পারেন। যদি কোনো প্রিমিয়াম প্লাগইন হয় তাহলে খেয়াল রাখবেন, যদি আপনি সেটা ফ্রি ইউজ করেন তাহলে আপডেট দিলে হয়তো নষ্ট হয়ে যেতে পারে। তারপর যদি কোনো প্রিমিয়াম প্লাগইন আপনি ফ্রিতে ইউজ করেন, সেক্ষেত্রে আপডেট দিলে হয়তো নষ্ট হয়ে যেতে পারে। এটা জাস্ট খেয়াল রাখবেন। আর এমনি ফ্রি যেগুলো সেগুলো আবার এগুলো আপডেট দেওয়া যায়, সমস্যা নেই। তারপর টোটাল যে ওয়ার্ডপ্রেস ভার্সন যেটা আছে 5.5, এটা যদি কখনো আপডেট চাই এটাও দিয়ে দিবেন সাথে সাথে। আপডেট রাখলে তাহলে আপনার সিকিউরিটিটা ভালো থাকে। অপ্রয়োজনীয় প্লাগইন যেগুলো থাকবে এগুলো আনইনস্টল করে দিবেন। আচ্ছা, অ্যাপয়েন্টমেন্টে ঢুকে গেছে। এই যে আকি স্মিথ, এটা দরকার আছে, এটা কমেন্ট মডারেশনের জন্য, স্পামিং যাতে কেউ না করতে পারে এই জন্য। তো এটা অ্যাক্টিভেট করে রাখবেন, এটা অ্যাক্টিভেট করলে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে সাইন আপ করতে বলবে। এটা আর দেখালাম না। আর এটা আমাদের দরকার নাই, এমডব্লিউটি মেইনটেনেন্স মোড, এটা ডিলিট করে দিলে ভালো। যেগুলো আপনার দরকার নেই ওগুলো ডিলিট করে দিবেন। এখন দেখাবো ওয়ার্ডপ্রেস সিকিউরিটি, এটার সেটিংসটা কিভাবে সেট আপ দিতে হবে। এই যে ওয়ার্ডপ্রেস দেখা যাচ্ছে এখানে, তো এখান থেকে ড্যাশবোর্ডে যাবেন, টিউটোরিয়াল দেখাইতেছে তারা। তো এখানে দেখেন ফায়ারওয়াল দেখাইতেছে 48%, এখানে ম্যানেজ ফায়ারওয়ালে ক্লিক করবেন। তারপর এরকম অপশন আসবে, এটা ফায়ারওয়ালে ক্লিক করলেও আসবে, এখন ফায়ারওয়ালেই আছি আমরা। পরে সাইডে দেখবেন প্রোটেকশন লেভেল একটা অপশন, এটার ভিতরে লেখা আছে অপটিমাইজ দ্য ওয়ার্ডপ্রেস ফায়ারওয়াল।
তো এখানে রেকমেন্ডেড বলছে লাইট স্পিড সার্ভারের জন্য আমাদের বেস্ট অন এটা ডাউনলোড করতে বলছে ফাইলটা। এটা ডাউনলোড করে রেখে দিলাম। কন্টিনিউ ক্লোজ। হ্যাঁ, আমাদের ফায়ারওয়াল ইনস্টল হয়ে গেছে। এখন এটা এই প্লাগইনটা আপনার সি প্যানেলের ভিতরে এসটিএক্সএস ফাইলের ভিতরে একটা ফায়ারওয়াল তৈরি করছে। যেমন উইন্ডোজের ভিতরে একটা ফায়ারওয়াল থাকে উইন্ডোজ 10 এ অ্যান্টিভাইরাসের মতো। তো এইখানেও একটা অ্যান্টিভাইরাসের মতো ফায়ারওয়াল তৈরি করছে এটা। যে ব্রুট ফোর্স প্রোটেকশন আছে, তারপর অ্যাডভান্স ফায়ারওয়াল অপশন, এগুলো অটোমেটিক হয়ে যাবে, সমস্যা নেই। এখন আপনি চাইলে স্ক্যান করে দেখতে পারেন। এখানে স্ক্যান অপশন আছে, টিউটোরিয়াল বাদ দেন। এই যে স্টার্ট নিউ স্ক্যান দিয়ে দিলাম। স্ক্যান হইতে একটু সময় লাগবে। এই যে স্ক্যান শুরু হয়েছে। সি প্যানেলের ভিতরে যে যতগুলো ফাইল আছে সবগুলো ফাইল এখানে স্ক্যান করতেছে, যে কোনো ভাইরাস আছে কিনা ফাইলের ভিতরে। তারপর কোনো প্লাগ ইন ক্ষতিকারক কিনা এগুলো সব স্ক্যান করতেছে এখানে। এরপর দেখাবো হইতেছে এটা ইওস এসিও এলিমেন্টর দেখাবো, ক্লাসিক এডিটর এটাও দেখাবো, ডাব্লিউপি টোটাল ক্যাশেরটা দেখাবো। আবিদ ভাই, হ্যাঁ বলেন ভাই। ওয়ার্ডপ্রেস ইনস্টলের পরে প্রথমে থিম সেটআপ দিতে হবে, পরে প্লাগইন সেটআপ দিতে হবে, পরে হোম পেজ সেটআপ দিতে হবে। এগুলো দিতে পারলেই ওয়ার্ডপ্রেসের বেশিরভাগ কাজ শেষ হয়ে যায়। তারপর শুধু বাকি থাকে কন্টেন্ট তৈরি করা বা কন্টেন্ট আপলোড দেওয়া।
স্ক্যান ফেইলড উঠছে কোনো কারণে। সকালে অবশ্য স্ক্যান করছি আমি সেম এরকম একটা সাইটের, সমস্যা হয়নি। হোস্টিং ডাউন বলতেছে আর কি। সমস্যা নেই, আমাদের সেটিংস তো দেখতে পারছেন যে কিভাবে কি করতে হবে। এখন আরেকটা প্লাগইন দেখাবো, সেটা হচ্ছে ডাব্লিউপি টোটাল ক্যাশে। এটা ওয়েবসাইটের স্পিড বাড়ানোর জন্য ব্যবহার করা হয় এই প্লাগইনটা। প্লাগইন থেকে অ্যাড নিউতে যাবেন, তারপর ডাব্লিউপি না সরি ডাব্লিউ3 হবে, ডাব্লিউ3 টোটাল ক্যাশে। এটা কিন্তু ডাব্লিউ3 হবে। অ্যাক্টিভেট দিয়ে দিবেন। এখন এখানে দেখেন পারফরমেন্স নামে একটা ট্যাব অ্যাড হয়েছে, এখানে ড্যাশবোর্ডে যাবেন। ড্যাশবোর্ডে অবশ্য কিছু নাই, জেনারেল সেটিংসে যাবেন। তো এখানে আসার পরে আপনি প্রিভিউ মোড এনাবল করে দিতে পারেন। অবশ্য প্রিভিউ মোডটা এনাবল না করলেও চলবে, এনাবল না করেই কাজ করি ডিরেক্টলি। এটার মানে হইতেছে যে এটা যদি এনাবল থাকে তাহলে আপনি যে চেঞ্জটা করবেন প্লাগইনের সেটিংস, তো এটা টেস্টিং হিসেবে থাকবে। যখন এটা আপনি ডিসেবল করে আবার কাজ করবেন তখন ঠিক হবে, চলবে আর কি। তবে এই ক্ষেত্রে একটা সুবিধা হয় হইতেছে সাইটের স্ট্রাকচার ভাঙে না, মানে কোনো রিস্ক থাকে না, কিন্তু এখানে সময় বেশি লাগে। তো আমরা এমনিতেই করি, পেজ ক্যাশে যেটা আছে এটা এনাবল করে দিবেন, আর এটা যা আছে তাই থাকবে। সেভ সেটিংস দিয়ে দিবেন। মিনিফাই এটা এনাবল করে দিবেন। ওকে, আই আন্ডারস্ট্যান্ড। এটা হইতেছে কোডগুলোকে মিনিফাই করে শর্ট করে দিবে।
সেভ সেটিং দিয়ে দিবেন। অফ কোড এটা নাই অ্যাভেলেবেল। ডাটাবেজ এনাবল করে দিবেন, সেভ সেটিং দিয়ে সেভ দিয়ে দিবেন। ওর অবজেক্ট এটাও এনাবল করে দিবেন। ব্রাউজার ক্যাশে এটাও এনাবল করে দিবেন। ব্রাউজার ক্যাশে এটা অলরেডি আছে, এনাবল করে সমস্যা নেই। সিডিএন এটা দরকার নাই, এটা দরকার নাই কিছু। ফ্রেগমেন্ট ক্যাশে এটা দিবেন হইতেছে ডিস্ক, দেওয়ার পরে সেভ সেটিংস এনাবল করে দিবেন। এখানে আর কিছু নাই। এই সেটিং যেটা করলেন এটা আবার সেভ করে রাখতে পারবেন, এক্সপোর্ট কনফিগারেশন থেকে ডাউনলোড দিতে পারবেন, পরে এটা আবার ইম্পোর্ট দিয়ে অন্য আরেকটা ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন। ভাইয়া এইখান থেকে কি আপনার ব্যাকআপ ফাইল তৈরি করতে হয়? ব্যাকআপ ফাইলটা কি এইভাবে তৈরি হয়? না না, ব্যাকআপ ফাইল এভাবে তৈরি হয় না। আপনি ব্যাকআপ ফাইল তৈরি করতে হলে থিমে যাবেন, এখানে গিয়ে একটা চাইল্ড থিম তৈরি করতে হবে। এটার চাইল্ড থিম তৈরি করা যায়, কিন্তু কিভাবে এখন সেটা আমি সঠিক মনে নাই চাইল্ড থিমটা কিভাবে তৈরি করে। এই থিমেরই আরেকটা কপি তৈরি করবেন, কপি রেখে দিবেন, আর এটা ইউজ করতে থাকবেন। যখন এটা কোনো প্রবলেম হবে তখন এই থিমটা আবার ব্যবহার করতে পারবেন। তাহলে W3 টোটাল ক্যাশে এটা দেখানো শেষ, এতটুকুই। এটা সাইটের পারফরমেন্সটা দেখে এখন বাড়ছে না কমছে। এখন কিন্তু সাইট আগের থেকে ফাস্ট হয়েছে। এখন দেখাবো এই দুইটা পেজ বিল্ডার। আচ্ছা, তার আগে ইউএস টেসিওটা দেখাই, পরে পেজ বিল্ডার দেখাবো। তিনটাই ইনস্টল করে রাখি। তাহলে প্লাগইনে যাব, তারপর ইনস্টল প্লাগইন থেকে আবার অ্যাড নিউ প্লাগইন, এখানে গিয়ে সার্চ দিই ইউএস টেসিও। এই যে ইউএস টেসিও। অন্য দুইটাও ইনস্টল করে রেখে দিই। ক্লাসিক এডিটরটা দিই।
পরে এলিমেন্টরটা দেই। এই হইতেছে এলিমেন্টর প্লাগইন, ইনস্টল করলাম। হ্যাঁ, তো এটা ইনস্টল হয়ে গেছে, এখন অ্যাক্টিভেট করতে হবে। এখন একটা পোস্টে গেলে বুঝতে পারবো। এখানে একটা পোস্টে যাই, নতুন পোস্ট তৈরি করব। অ্যাড নিউ পোস্ট। তো এখন ক্লাসিক এডিটরে আছি আমরা বর্তমানে। এখানে টাইটেল দিতে হবে পেজের একটা, পেজের কন্টেন্ট এখানে থাকবে। ফরম্যাট স্ট্যান্ডার্ড, ওকে। তারপর পেজের ক্যাটাগরি দিতে হবে এখানে একটা, ট্যাগ দিতে হবে কিছু, পরে পোস্ট অ্যাট্রিবিউট, টেমপ্লেট, ফিচার্ড ইমেজ। তো ফিচার্ড ইমেজ পজিশন, টাইটেল একটা দেই, তাহলে একটা কন্টেন্ট থেকে কপি করে আনি। এটা হইতেছে টাইটেল। আর ভিতরে দিতে হবে কন্টেন্ট। কন্টেন্ট পেস্ট করে দিলাম। এগুলো আবার বলতে হইতেছে গ্রামারলি এক্সটেনশন। এখন দেখি ইয়োস্ট এসইও আমাদের এই পোস্টের ব্যাপারে কি বলে।
তার আগে একটা ছবিও দিতে হবে, ছবি না দিলে তো হবে না, ছবি একটা দিতে হবে। তো মনে করেন এই প্রথম পোস্টের যে ইন্ট্রোর পরেই একটা ছবি দিব, অথবা ইন্ট্রোর আগেই দিলাম। তো এই যে একটা ছবি দিলাম, সেন্টার পজিশনে দিলাম এটা। আর এই যে এডিট বাটন, এখানে ক্লিক করতে হবে। এই হইতেছে এটা অল্টারনেটিভ টেক্সট, এটাকে বলে অল্টার টেক্সট। এখানে দিতে হবে এটার একটা কিওয়ার্ড, স্টাডি ইন কানাডা। এখন এখানে ইয়োস্ট এসইও কি বলতেছে দেখি। এখানে এসইও তে কোনো রিপোর্ট পাইনি, কারণ ফোকাস কিওয়ার্ড জানি না এখানে। তো আমরা ফোকাস কিওয়ার্ডটা দিয়ে দিই, স্টাডি ইন জাপান ফ্রম বাংলাদেশ, এটা হইতেছে আমাদের ফোকাস কিওয়ার্ড। এখন এসইও স্কোর দেখেন এই যে বেগুনি কালার, একটু মোটামুটি ভালো, মিডিয়াম বলে যেটাকে। তো এটাকে বেটার করার জন্য নিচে আরো এডিট করতে হবে। এই যে আমাদের আর্টিকেলটা মোবাইল ভিউতে এরকম দেখাবে, কিন্তু আমরা কিন্তু এরকম দেখতে চাইনি। এই যে আমাদের সাইডের টাইটেলটা দেওয়ার কোনো দরকার নাই, সাইড ক্যারেক্টারের ভিতরে, তাহলে হবে না। তো আমরা সেপারেটরটাও কেটে দিলাম, এখন ঠিক আছে। এখন এটাও গ্রিন কালার হয়ে গেছে। এটা হচ্ছে ইউআরএল বা স্ল্যাগ, এটা শুধুমাত্র আমাদের কিওয়ার্ডটা ব্যবহার করবো আমরা এখানে। মেটা ডিসক্রিপশন 155 ক্যারেক্টারের ভিতরে হতে হবে। তো একটা জায়গা থেকে কপি করে এনে দিয়ে দেই। তো এখন এটা সবুজ হয়েছে, তার মানে এটা ঠিক আছে। এখন এসইও অ্যানালাইসিসে দেখি কি অবস্থা। তো এখানে তিনটা সমস্যা পাইছে তারা। দ্য মেটা ডিসক্রিপশন হ্যাজ বিন স্পেসিফাইড বাট ইট ডাজ নট কন্টেন কিওয়ার্ড, মানে কি ফ্রেজ, এখানে কোনো কিওয়ার্ড ব্যবহার করিনি আমরা আমাদের। এই যে যে কিওয়ার্ডটা দিয়েছি ফোকাস কিওয়ার্ডে, এটা আমরা এখানে ব্যবহার করি নাই, এটাই বলতেছে। তো এটা এখানে দিয়ে দিই। এখন এসইও অ্যানালাইসিস দেখি। প্রবলেম এখন দুইটা আছে, আর ইমপ্রুভমেন্ট আছে একটা, ইমেজ অল্টার অ্যাট্রিবিউট, এটা দেওয়া হয়নি। কিন্তু সেটা তো দেওয়ার কথা দিয়েছিলাম সম্ভবত। আবার দেখি, এই যে এটা ইমেজ অল্টার অ্যাট্রিবিউট, এটা দিলে তো চলে।
কি ফ্রেজ ইন ইন্ট্রোডাকশন, আমাদের ইন্ট্রোতে যে কিওয়ার্ডটা নাই এটা বলতেছে এখানে প্রবলেম। কিন্তু যদিও আছে। তো আশা করি সলভ হয়ে যাবে, সমস্যা নাই। এখন দুইটা প্রবলেম আছে, একটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক কোনো ব্যবহার করিনি, আরেকটা আউট লিঙ্ক মানে এক্সটার্নাল ব্যাক লিঙ্ক। তো একটা ইন্টারনাল লিঙ্ক ব্যবহার করে দিই এখানে। ফ্রি অ্যাসেসমেন্ট, এটাতে একটা অ্যাসেসমেন্ট করে দিই, মানে লিঙ্ক দিয়ে দিই। ইনসার্ট লিঙ্কে ক্লিক করবো, তারপর এখানে লিঙ্ক দিয়ে দিব। তো আচ্ছা, এখন দুইটা আছে প্রবলেম, ইন্টারনাল লিঙ্ক। এখানে আরেকটা ইন্টারনাল লিঙ্ক বসা দিই। হ্যাঁ, এখন প্রবলেম নাই, তবে ইমপ্রুভমেন্ট আছে এখানে। ইমেজ অল্টার অ্যাট্রিবিউটস, ইমেজ অন দিস পেজ ডু নট হ্যাভ অল্টার অ্যাট্রিবিউটস টু রিফ্লেক্ট দ্য টপিক। রিডেবিলিটি অ্যানালাইসিস, এখানে গিয়ে দেখি সাবহেডিং ডিস্ট্রিবিউশন, এটা প্রবলেম। তার মানে সাবহেডিং পাইতেছে না, এখানে অনেকগুলো সাবহেডিং আমরা দিছি অলরেডি, কিন্তু পাইতেছে না কেন, এগুলো দেখি তাহলে। সম্ভবত HTML ভিউতে যেতে হবে যেন। এই যে দেখেন, এটা একটা সাবহেডিং, কিন্তু এখানে পি ট্যাগ ব্যবহার করা হয়েছে, তাহলে তো হবে না। সাবহেডিং এর ভিতরে এইচ ট্যাগ ব্যবহার করতে হবে, S2 অথবা S3। তাহলে এখানে দিব আমরা S3 দিয়ে দিলাম। একটু বড় হয়ে গেল, অবশ্য সমস্যা নেই। S3 দিবেন, আর এলিমেন্টর প্লাগইন দিয়ে হচ্ছে ভালো করা যায়। আর এগুলো হচ্ছে ইমপ্রুভমেন্ট, ট্রানজিশন ওয়ার্ড ব্যবহার করতে হবে আরো। এই হচ্ছে আমাদের ইউএস এসইও সাজেস্ট, এগুলো করে গ্রিন কালার দিয়ে দেয় এসইওতে, তারপর রিডেবিলিটি এটাতে লাল কালার। মানে এই প্রবলেমগুলো দূর করতে হবে, ইমপ্রুভমেন্ট করতে হবে, তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন। এই ইউএস এসইওর মাধ্যমে আমরা এসইওর যে দুর্বলতাগুলো এগুলো খুঁজে বের করতে পারবো খুব সহজেই।
তো এখন দেখি এলিমেন্টর প্লাগইন দিয়ে কি করা যায়। এই যে এডিট উইথ এলিমেন্টরে গেলাম। এই যে এলিমেন্টর প্লাগইন, এটা একটা ফ্রন্ট এন্ড মানে পেজ বিল্ডার। লাইভ দেখা যাবে যে কি কি ডেভেলপ হবে এখানে। এই ছবিটা এখানে কর্নারে দেখা যাবে, এটা এখানে বুঝে দিতেছে। ছবিটার সাইজটা যদি বাড়ায় দিই তাহলে ভালো হবে, এই জন্য। এই যে সাইজটা কিন্তু বেড়ে গেছে ছবির অটোমেটিক। তারপরে যে লেখাগুলো এখান থেকে এডিট করা যায়। আর এই সাব হেডিং এগুলো আমি এখান থেকে সিলেক্ট করব। তারপর দেখেন H1 লেখা আছে, এখান থেকে H3 সিলেক্ট করে দেবো। এখন এটা সাব হেডিং এর H3 ট্যাগে চলে গেছে। একটু আগে ছিল P ট্যাগে, তাহলে তো হবে না। তাহলে সার্চ ইঞ্জিন বুঝতে পারবে না যে এটা P ট্যাগে কেন দিয়েছে, সাব হেডিং খুঁজে পাবে না সার্চ ইঞ্জিন। এই জন্য এই সাব হেডিং গুলো চেক করে দেখবেন যে H2 অথবা H3 এই ট্যাগে আছে কিনা। এরপর যদি নতুন কোনো ব্লক তৈরি করতে চান তাহলে এখানে প্লাসে ক্লিক করবেন, লেআউট দিবেন 2 নাকি 1 নাকি 3। 1 নাম্বার দিলাম, দেওয়ার পর এখানে আবার প্লাসে ক্লিক করতে হবে। ও ভালো কথা, আমরা প্লাসে ক্লিক করার পরে তো এখানে এটা ওপেন হয়েছে, আমি ভুলে গেছি। তো এখান থেকে একটা কিছু নিতে হবে, ধরেন যে ইমেজ নিলাম অথবা বাটন নিলাম। এই যে বাটন চলে আসছে এখানে। বাটনের ভিতরে কি লিখবো এখন, এখানে লিখলাম যে ক্লিক হেয়ার। হ্যালো, আসসালামু আলাইকুম। কে ভাই? ওয়ালাইকুম আসসালাম। তো এরকম এখানে বাটন অ্যাড করতে পারবেন। বাটন টাইপ কিরকম, ইনফো নাকি সাকসেস, বাটন টাইপ আছে এখানে। অ্যালাইনমেন্ট দিতে পারেন সেন্টার নাকি সাইডে নাকি ফুল। এটা ফুল বাটন, এটা রাইট বাটন, এটা সেন্টার। সাইজটা দিতে পারেন একটু বড় করে অথবা মিডিয়াম এরকম। আইকন দিয়ে দিতে পারবেন ইচ্ছা করলে মাঝখানে, বাটনের আইডি। আর এই যে লিংক, বাটন থেকে কোথায় যাবে এটা ক্লিক করলে লিংকটা এখানে দিয়ে দিবেন। তারপর ধরেন আরো একটা আইটেম দেখাই, প্লাসে ক্লিক করলাম, এখানে এই লেআউট হয়ে গেল। এখানে ক্লিক করলাম প্লাসে, এখন আবার চলে আসছে এখানে। এটা এখানে আছে গুগল ম্যাপ স্পেসার, মানে একটা লাইন থেকে আরেকটা লাইনের স্পেস, এটার জন্য। পোর্টফোলিও আছে, আইকন আছে, গ্যালারি আছে, স্লাইডও তৈরি করতে পারবেন এখানে। প্রাইস লিস্ট, প্রাইস টেবিল। আচ্ছা, এটা প্রো ভার্সনে থাকে। এটা এখানে হবে না, এলিমেন্টর প্রোতে থাকে। আচ্ছা, এগুলো এলিমেন্টর প্রোতে পাওয়া যাবে, তবে এগুলো ফ্রিতে পাওয়া যায়। বেসিক যেগুলো, এগুলো বেসিক গুলো দিয়ে আপনি করতে পারবেন, সমস্যা নেই। এর ইমেজ তো দেখালাম, ইমেজ কিভাবে পারবেন করতে। এই ধরেন ইমেজ নিলাম, এখন এখানে ইমেজটা আপলোড দিতে হবে।
এই যে এখান থেকে আপনি আপলোডে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপলোড দিবেন। এখানে আপলোড দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা ইমেজে অল্টার টেক্সট দিয়ে দিবেন, অল্টার টেক্সটটা এটা দিয়ে দিবেন। আর এই যে ইমেজ অ্যাড হয়ে গেছে, এখন এখানে সাইজটা কমে দিতে পারেন ইচ্ছা করলে, আপনার যেটা মনে হয় সাইজটা তত দিবেন। তো এইভাবে পেজ তৈরি করবেন, পেজ তৈরি করার পরে পাবলিশ, সবকিছু শেষ হয়ে গেলে এখান থেকে পাবলিশ দিয়ে দিবেন জাস্ট। এখানে প্রিভিউ দেখা যায় আবার, এটাতে ক্লিক করলে রেসপন্সিভ মোডে গেলে আপনি মোবাইলে কিরকম দেখা যায় এটা দেখতে পারবেন। এই যে আপনার মোবাইলে এরকম দেখা যাবে। ট্যাবলেটে এরকম দেখা যাবে। আর ডেস্কটপে এরকম। তো এই হতেছে এলিমেন্টর প্লাগইন। বেশিরভাগ থিমে এলিমেন্টর প্লাগইন সাপোর্ট করে। তো এটার পাবলিশ দিলাম না পেজটা, অ্যাডমিন ড্যাশবোর্ডে চলে গেলাম। এই দুইটা পারবেন, সাইট ম্যাপ, স্কিমা ট্যাগ, এই দুইটা একদম সহজ। ওয়ান ক্লিক ডেমো ইম্পোর্ট এটাও পারবেন, এটাও সহজ। কন্ট্যাক্ট ফ্রম 7, জাস্ট কন্ট্যাক্ট ফ্রম এর ফিল্ডগুলো তৈরি করতে হবে। ফর্ম তৈরি করাই থাকে থিমের ভিতরে, আপনি জাস্ট কাস্টমাইজ করবেন আর কি। এই যেটা হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম 7। এরপর কন্ট্যাক্ট ফর্ম 7 দিয়ে যখন ফর্মটা আপনি সবকিছু সাকসেসফুলি করবেন, ইন্টিগ্রেট করে ফেলবেন, এখন যে লিডগুলো সেগুলো কালেক্ট করার জন্য আরেকটা লাগবে প্লাগইন, সেটা হচ্ছে ফ্লেমিঙ্গো। এটা তো লাগবেই, সাথে আরেকটা লাগবে ফ্লেমিঙ্গো, ওইটা দেখিনি অবশ্য। ফ্লেমিঙ্গো এটা হচ্ছে লিড কালেকশনের জন্য। এই যে ফ্লেমিঙ্গো কন্ট্যাক্ট ফর্ম 7 এর সাথে এটা একটা কানেকশন থাকে, তখন কন্ট্যাক্ট ফর্ম 7 এর লিডগুলো এখানে জমা হয় ফ্লেমিঙ্গোতে। এই যে নাম, ঠিকানা, ইমেল অ্যাড্রেস, এগুলো ফ্লেমিঙ্গো থেকে ডাউনলোড করতে পারবেন আপনি এক্সেল ফাইলে। এই যে ফ্লেমিঙ্গো, আর এই যে সাইডে আছে কন্ট্যাক্ট ফর্ম। কন্ট্যাক্ট ফর্মসে গেলে আপনি দেখতে পারবেন যে কি কি কন্ট্যাক্ট ফর্ম আছে বর্তমানে। একটা স্যাম্পল কন্ট্যাক্ট ফর্ম আছে বর্তমানে, এটা এডিটে ক্লিক করলে আপনি এই যে কন্ট্যাক্ট ফর্মে দেখাচ্ছে এখানে ইওর নেম, নাম দেওয়া যাবে এখানে, ইওর ইমেল, সাবজেক্ট, মেসেজ। নর্মাল একটা কন্ট্যাক্ট ফর্ম যেটা কন্ট্যাক্ট আস পেজে থাকে যেটা,
আর এখানে এই ফর্ম আর আপনি আরো তৈরি করতে পারবেন অ্যাড নিউতে গেলে। ফর্ম তৈরি করার পরে এখানে মেইলের এই জায়গায় কনফিগার করতে হবে আপনার একটু, তাহলেই হবে। ফ্লেমিঙ্গোতে গিয়ে আপনি ইনবাউন্ড মেসেজে গেলে দেখতে পারবেন যেগুলো, এই যে এখানে সিরিয়াল বাই সিরিয়াল সব লেখা থাকবে যে কি কি অপশন আছে। নাম, ঠিকানা, ইমেল দেখতে পারবেন এখান থেকে। তারপর ডাউনলোডও করতে পারবেন, এক্সপোর্ট দিয়ে ডাউনলোড করতে পারবেন। আর হোস্টিংটা তাহলে এটা করে দেখেন, এটাতে সম্ভবত কোনো ঝামেলা হবে না, এটা দিয়ে প্র্যাকটিস করলেই ভাইয়া হবে। লিঙ্ক হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিলে ভালো হয় হ্যাঁ, হোয়াটসঅ্যাপ আমাদের গ্রুপে জন্য। দিয়ে দিই, হোয়াটসঅ্যাপ। ভাইয়া আমি তো করছিলাম বাট সি প্যানেলে তো ঢুকতে পারতেছি না, ইউজার নেম পাসওয়ার্ড পাসওয়ার্ডটা করতেছি। আপনার তো জিমেইলে আপনার, দিয়ে দিছে না ওনারা? হ্যাঁ ওইটা ইউজ করতেছি বাট ইউ আর আনএবল টু লগ ইন আসতেছে। ওনারা যে সি প্যানেলের ইউআরএল দিছে ওইটাতে ঢুকতে হবে আপনার, ওই যে জিমেইলে দেখেন ওইটাতে হ্যাঁ না। সি প্যানেলের ইউআরএল-তে ঢুকছি বাট যে উপরে যে ইউজার নেম আর পাসওয়ার্ড দিছে ওই পাসওয়ার্ড দিতেছি বাট পাসওয়ার্ড আনএবল দেখাইতেছে। প্রেজেন্টিং দিলে হয়তো আমি বুঝতে পারতাম এটা। জি আমি দেখতেছি। তাহলে প্রেজেন্টিং দেন আপনি।